সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে কি দিবস তোমরা সবাই জানো? জি, আজকের দিনে কি হয়েছিল? বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তোমরা তো দেখছি সব জানো। 7 জন বীরশ্রেষ্ঠর নাম কে কে বলতে পারবে? মারজান, তুমি সামনে এসো। মারজান, 7 জন বীরশ্রেষ্ঠর নাম বলো তো। মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, হামিদুর রহমান, মোস্তফা কামাল, রুহুল আমিন, নূর মোহাম্মদ শেখ, মুন্সি আব্দুর রউফ এবং আমার চাচা মহি আলম চৌধুরী। তোমার চাচা তো বীরশ্রেষ্ঠ ছিলেন না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। না, আপনারা জানেন না, আমার চাচা একজন বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ তো 7 জন, সব বইতে তো তাই লেখা আছে। না, আমি মানি না। মারজান শোনো, শোনো মারজান, দাদু ভাই, দাদু ভাই, আমার জন্ম উলানিয়া চৌধুরী পরিবারে। সম্ভবত আমি তখন ক্লাস 3-তে পড়ি। তখন আমি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটা ছিল, গল্প ছিল, সেই গল্পটা আমি পড়তাম। তখন আমার আব্বা খুব আফসোস করতেন যে আমার ভাইও তো অনেক বড় মাপের একটা মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন। আমি ছোটবেলায় মানতে পারতাম না তিনি যে বীরশ্রেষ্ঠ না, আমি এখনো মানতে পারি না। আয় আমার সাথে আয়। এখানটায় বয়, আমার কাছে বয়। কি হইল? আমার দাদু ভাইয়ের কি হয়েছে? দাদি জানো, আমার স্কুলের স্যার বলছে আমার চাচা নাকি বীরশ্রেষ্ঠ নন। কইলেই হইল, তোর চাচা ছিল বীরদের বীর। দাদি, তুমি আমার চাচার গল্পটা আরেকবার শোনাবে? এতবার কইছি, তাও মন ভরে নাই? না, একদম শুরু থেকে। ওই যে যুদ্ধ লাগলো সেই দিন, সাল ছিল ৭১। আমাকে সবার নেতা শেখ মুজিব স্বাধীনতার ডাক দিল। পাক সরকার তার বাহিনী লইয়া আমাকে উপর অত্যাচার শুরু করলো।
মানুষ এত মারমুখী হয়ে আছে কেন? কেমন অস্থির হয়ে আছে পুরো দেশটা। জান, দেয়ালে যখন পিঠ থেকে যায় মানুষের কিছু করার থাকে না। ও দেখেছো, নেতা তো স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছে। দিলে কি ওরা কি আমাদের স্বাধীনতা দেবে? এমনিতে দেবে না, আদায় করে নিতে হবে। শোনো নেতা কি বলে শোনো। বীর বাঙালিরাও বৈশা থাকে নাই, নেতার ডাকে সাড়া দিয়া যে যেখানে যেভাবে পারছে প্রতিরোধ গইরা তুলছে। তোর চাচাও তাগো দলে ছিল, তোর চাচাও তাগো লগে যুদ্ধ করছে, দুর্বার প্রতিরোধ গইরা তুলছিল। পাক বাহিনী রাজাকার তাগো সবাইরে ঠেটা ঠেটা গুলি কইরা মাইরা ফেলাইছিল। ওরা ওরা কেউ পালাবার জায়গা পায় নাই। দাদি, চাচা কি আমাদের গ্রামে যুদ্ধ করছিল? পাক বাহিনী কি খালি এই গ্রামে যুদ্ধ করছিল নাকি? সারা বাংলাদেশেও ওরা অত্যাচার করছে। তোর চাচা এই দেশে চট্টগ্রামে যুদ্ধ করছিল, বাংলাদেশে যুদ্ধ করছিল। সে তার বাহিনী নিয়ে পাখির মতো হামলা করছিল। রাজাকার পাক বাহিনী কোথাও পালাবার জায়গা পায় নাই। বাবা মার প্রতি যেরকম একটা আমার অন্তরে একটা জায়গা ছিল, তা আমার মনে হয় যে আমার কাকার প্রতিও আমার ওই রকম একটা জায়গা ছিল। এসএসসি পরীক্ষার পরপরই আমার খুব অল্প বয়সে বিয়ে হয়, তারপর আমার ছেলে হয়, তারপর তো নতুন জীবন শুরু করি। আম্মু শরবতটা নাও। 2008-এ আমার ঢাকা ওয়াসাতে মাস্টার রুলে চাকরি হয়। আমি তখন গাজীপুর থেকে আমি এই কারণ বাজারে এসে অফিস করি। প্রায় আমার 12-13 ঘন্টা আমার বাইরেই থাকতে হইতো, কারণ সকাল 7টার সময় আমি 7টা এমনকি 7টা অথবা 6:30টায় বাসা দিয়ে বের হইতাম, আস্তে আস্তে 9টা বাজতো। তারপর আবার সারাদিন অফিস শেষে আবার রাত্র প্রায় 8টা 8:30 বাজে যেত আমার বাসায় পৌঁছতে। এইভাবে আমার 7-8 বছর চলে গেছে। আমার অন্য যে কাকারা সবাই ভালো ছিলেন, সচ্ছল ছিলেন, সরকারি চাকরি করতেন, কিন্তু আমার আব্বা নামাজ রোজা আল্লাহ মানে মসজিদ এটা নিয়ে ব্যস্ত থাকতেন। আমার আব্বা যে 2005 সালে চট্টগ্রাম গিয়েছিলেন, তারপর ওনার নামে যে রাস্তা পাহাড় আছে সেই সনদটা যে আনছেন, সেগুলো আমি কিছুই জানতাম না। 2019 সালে আমার বাবা আসছিলেন, আমার বাসায় বেড়াইতে আসছেন, তখন আমি ওনার কাছে একটা পাই মুক্তিযোদ্ধার সনদ, সাময়িক সনদ, আর একটা হইলো ওনার নামে যে একটা রাস্তা আছে, একটা টিলা আছে, সেই প্রত্যয়নপত্র। মারজান, বাবাকে ওষুধ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। বাবা তোমাকে ফাইলটা খুব যত্ন করে রাখতে বলেছে। কি এটা? যখন আমি ওই সনদ 2টা পাওয়ার পর তো পুরো আমি অস্থির হয়ে যাই যে কেন এই জিনিসটা কেন হইলো। আমার কাকা এত বড় একজন যোদ্ধা ছিলেন, তারপর আমার পরিবারও তো অনেক শিক্ষিত, হ্যাঁ আমার পরিবার ভালো, আমার আত্মীয় স্বজন ভালো আছে, তাইলে আমার কাকা কেন অস্তিত্ব এরকম বিলীন হয়ে যাবে, আর আমরা কেন ওনার কবরটা দেখতে গেলাম না? হ্যাঁ ওনার সন্তান হইলে তো অবশ্যই একবার হইলেও যাইতো, কিন্তু আমরা তো পারলাম না কিছু করতে। তখন আমি কাঁদতাম।
আগে তো আমার কাছে কোনো কিছু ছিল না, ওইখানে আমি ঠিকানাটা পাওয়ার পরে আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। ওইখানে লেখা ছিল যে 2 নং সাধনপুর ইউনিয়ন, হ্যাঁ, ওনার নামে একটা রাস্তা আছে, পাহারাসি ইউনিয়ন পরিষদের সামনে শহীদ হন, সরকার তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে, এরকম আর কি লেখা ছিল। যেহেতু আমি মাস্টারুলে চাকরি করি, এই জন্য আমি কোনোদিনই আমি সহজে অফিস বন্ধ দিই না, কারণ ইচ্ছা করলে ওনারা তো আমার বেতনটা কাইটা দিতে পারে। পরে কিভাবে যাব কি করবো, পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার বসের কাছে আমি প্রথমে যাই, বলছি কি স্যার আমি আমার কাকা চট্টগ্রামে আমার কাকা শহীদ হয়েছেন, ওইখানে আমি যাবো। ঠিক আছে তুমি যাও, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমাকে ওই কয়দিনের বেতন দিব না। যে ঠিক আছে, না দিলে আমার তো কিছু করার নাই, কিন্তু আমার যাইতে হবে ওইখানে। তুমি ঘুমানোই মারজান? আমি কিভাবে ঘুমাবো নাজমুল? আমার চাচার সনদ আমার হাতে, সরকার তাকে স্বীকৃতি দিয়েছে, এলাকার লোক তাকে ভালোবেসে তার নামে টিলা সড়ক করেছে, অথচ আমরা পরিবারের লোক তার জন্য কিছুই করিনি। এমনকি তার কবর কোথায় কি অবস্থায় আছে সেইটা অবধি জানি না আমরা নাজমুল। আমি যাব নাজমুল, কবর কোথায় কি অবস্থায় আছে আমি খুঁজে বের করব। তখন আমি অফিসে আলাপ করি অনেকের সাথে, তারপর আমি জানতে পারি যে আমার যে পাশে আমার একজন কলিগ ছিল, ওই আপার বাড়ি হয়েছে চট্টগ্রামে বাঁশখালীতে। তখন আমি ওনাকে যাই জিজ্ঞাসা করি যে আপা এরকম আমার কাকা তো আপনাদের এলাকায় শহীদ হয়েছে, ওইরকম কাকার নামে ওইরকম রাস্তা আছে, পাহাড় আছে। হ্যাঁ, বলে কি আমি তো আসলে আমার বাড়ি যদিও বাঁশখালীতে, কিন্তু আমি তো বাঁশখালীতে কোনো সময় থাকিনি, আমি চট্টগ্রাম শহরেই বড় হয়েছি। তবে যেহেতু আপনি এই কাগজটা পাইছেন, আপনি ওইখানে গেলে খুঁজলেই সব পাইবেন। আমি পাবো, কিন্তু আমি কিভাবে যাব, কোন জায়গায়, আমি অচেনা জায়গায় আমি কিভাবে যাব? আচ্ছা আপা, আপনি কি পারেন আমারে ওইখানে যে চেয়ারম্যান আছে, লোকাল চেয়ারম্যান, ওনার মোবাইল নাম্বারটা আমার জোগাড় করে দিতে পারেন? তারপর উনি জোগাড় করে আমাকে দিছে মতো আমি চেয়ারম্যানের কাছে একদিন ফোন দিই। ফোন দিয়ে বললাম যে আমি সাজেন মুহি আলম চৌধুরী ভাতিজি। বলে কি আপনি যে ওনার ভাতিজি, সেটা কি প্রমাণ আপনার? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমার আব্বার কাছ থেকে ওই যে সনদ গুলো আমি নিছি, যে ওনার সনদ আছে, আর আমার কাছে ওনার একটা আইডি কার্ড আছে। বলছে ঠিক আছে, আপনাকে আমি সব ধরনের সহযোগিতা করব। মারজান আফা আমাকে হঠাৎ করে একদিন ফোন করলো। আমি 17-18 দিকে, তখন আমি তৃণমূলের জনপ্রতিনিধি, চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তো আমাকে ফোন করলো, আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় তাকে চিনতেছি না। সে বলে যে আমি ঢাকা, আমার বাড়ি বরিশাল, আমি ঢাকা ওয়াসেতে কাজ করি, আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। তো আমি বললাম যে আপনি আসেন। তো উনি আসার পথে কিভাবে আসবে, একদম আমার ফুল তদারকির মধ্যে দিয়ে তাকে আমি এখানে এনেছি। ঢাকা থেকে কোন জায়গায় আসবে, সেখান থেকে বাঁশখালী কেমনে আসবে, এখানে আসার পর তাকে আমি উদ্দীপন রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করছি। চাচা কেমন আছেন? ভালো আছি। চাচা আমরা তো চিটাগং যাচ্ছি মহি চাচার কবরের খোঁজে, আপনি যাবেন না? না না, আমার হাতে কাজ আছে, আমি পারবো না। চাচা সে তো আপনারও ভাই, আপনাদের কি কিছুই করার নাই? তার জন্য আমরা খাস দিলে দোয়া করি, সে জান্নাতবাসী হোক। এর চাইতে বেশি আর কিছু করা সম্ভব না। তুমি যদি যাইতে চাও তো যাও, এর মধ্যে আমগরে টাইনো না। আচ্ছা চাচা। আম্মু, নানা ভাইরা যাচ্ছে না? না, এই যে নাও ফোন নাও। ছোট চাচাও যাবে না বললো? আমার মনে হয় ওনারা ঠিকই বলছে মারজান, যে হারিয়ে গেছে তাকে নিয়ে আর এতদিন পর টানাটানি করে কি লাভ। আর ওনারাও যখন চাইছে না, আমার মনে হয় বাদ দাও। একটা মানুষ যার সাথে আমার রক্তের সম্পর্ক, এই দেশের জন্য যুদ্ধ করে যে শহীদ হয়েছে, তার কবরটা একবার আমরা চোখের দেখা দেখতে যাব না? টিলার উপর তার কবর এভাবেই পড়ে থাকবে? আয়নার সামনে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না নাজমুল। আমি যাবই, চাচারা না গেলে না যাক, আমরা যাব।
আচ্ছা ঠিক আছে, আমরা যাবো। ভাই এইখান থেকে বাঁশখালী কত দূর? ওনারা কি বাঁশখালী যাবেন না? বাঁশখালী আর বাড়ি তো। বাঁশখালী আপনার বাড়ি? আপনি সার্জেন্ট মহিয়ালমকে চেনেন? এরকম কারণ হোসেনিতে আপনাদের ওইখানেই তো যুদ্ধ করছিল, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল আমার চাচা। মারজান কি শুরু করলা? তোমার চাচাকে সবাই চিনবে? কতদিন আগের কথা। কত চলেন জায়গা মতন পৌঁছা দিন দেয়। চলেন। আম্মু, মহিনা নাকে তো কেউ চিনতে পারছে না। তুমি না বলেছিলে মহিনা নাকি সবাই চিনে? তোমার মা যেহেতু আসছে, নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে তোমার নানার কবর খুঁজে বের করবে। আমার বয়স তখন 11-12 বছর হবে, আমি ক্লাস 5-এর ছাত্র। আমরা প্রতি সরকারি বন্ধের সময় পাহাড়ে লাকড়ি আনতে যেতাম। তো একদিন এইরকম আমিও পাহাড়ে আমার কাকিমা জেঠিমাদের সাথে লাকড়ি আনতে গেলাম। লাকড়ি আনতে গিয়ে ওখানে এক প্রকার লাকড়ি কাটতে কাটতে আমার কেমন জানি মাথা ঘুরতেছিল। তো আমি চতুর্দিকে দেখতেছি, তখন আমাদের এখানে শীতকালে বনগুলোকে পুড়ে দেওয়া হতো লাকড়ির জন্য। পরে আমি লাকড়ি কাটতে গিয়ে হয়রান হওয়ার পরে চতুর্দিকে দেখলাম যে কোথাও কোনো কাঁচা গাছ আছে কিনা। পরে পাহাড়ে একটা কাঁচার মধ্যে দেখলাম কয়েকটা সবুজ পাতা। আমি দৌড়াইয়া ওই পাহাড়ের ওখানে উঠে গেলাম। উঠে গিয়ে আমি পাতার নিচে চোখ বন্ধ করে শুয়ে আছি। শুয়ে থাকার কিছুক্ষণ পরে চোখ খুললাম। চোখ খুলে দেখতেছি আমার সামনে কয়েকটা ইটের একটা কোণা, উত্তর পশ্চিম দিকে কয়েকটা ইট এইভাবে গাঁথা আছে। এমন সময় আমার কাকিমা ডাক দিল, টুটুক তুই কই? আমি বললাম যে কাকিমা আমি এখানে শুয়ে আছি, কিন্তু এইখানে তো ঘর একটা দেখা যায় ইটের, হয় তাড়াতাড়ি নেমায়, ওইটা আলমের কবর। আমি একটু ভয় পেলাম। পরে আমি ওখান থেকে দৌড়ে নেমে গেলাম। দৌড়ে নেমে যাওয়ার পরে আমার কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা তো এই পাহাড়ের ভিতরে খবর কেন ওনার? উনি 71-এ যুদ্ধ করতে এসে এখানে শহীদ হয়েছে, পরে মুক্তিযোদ্ধারা এখানে ওনাকে খবর দিছে। 2018 বা 17 শেষের দিকে এসে আমার হঠাৎ কেমন যেন একটা জিদ ধরে গেল। একজন লোক, বাড়িঘর কেউ কোথায় জানে না, ওনার বাড়িঘরের লোকজনও জানে না উনি যে এখানে যুদ্ধ করে শহীদ হয়েছে। আমি চিন্তা করলাম যে এই লোকটা তো ঠিকানাটা বের করার তো খবরটা পৌঁছা দরকার। ফেসবুকে একটা পোস্ট দিলাম। আমার সুশীলদা টুটুল ভাই নিয়মিত ফেসবুকে দেখতেছি ওনার বিয়াফার লিখে। উনি আমার ফেসবুক ফ্রেন্ড। একদিন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি কে রে? তখন আমি ওনার পিছনে রাখলাম, আমার ঠিক আছে আপনার লেখাটা আমাকে একটু দিবেন, আমি একটু অনুসন্ধান করব, আমি আর গোসাই মশাই লিখে আমি এটা ছাড়ব। শহীদ সার্জেন্ট মহিউল আলম চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার। এই লোকটার বাড়ি আমি পোস্টের মধ্যে লিখেছিলাম, উনি যুদ্ধ করতে এসে বাঁশখালীর গহীন অরণ্যে যুদ্ধ করতে শহীদ হয়ে বাঁশখালীর গহীন অরণ্যে শায়িত আছে। ওনার পরিবারের হতভাগ্য পরিবারের সদস্যরাও সম্ভবত জানে না ওদের প্রিয় মানুষটি যে এখানে শায়িত আছে। এইভাবে একটা পোস্ট দিলাম। পোস্ট দিবার পরে না কোনো সাড়া পেলাম না। রাতে 11টার দিকে আমার এক বন্ধু বিদেশ থেকে আমাকে নক করলো, কয় সুশীলদা আপনি এই নামটা কোথায় ফেলেন? আমি কই কেন? কয় এই লোক তো সেই লোক যিনি যুদ্ধের সময় আমাদের বাড়িতে রাতে থাকতো মাঝে মধ্যে। কয় আমার মায়ের কাছে ওনার একটা ছবি আছে পত্রিকার কাটিং। এই পত্রিকার কাটিং হলো তৎকালীন পাকিস্তান সরকার ওনাকে
জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছিল। তখন আমার ভিতরে একটা কৌতূহল বাড়লো। আমি বন্ধুকে বললাম, বন্ধু তুমি একটা কাজ করো, তুমি খালাম্মার সাথে যোগাযোগ করে তুমি ছবিটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। ও ঠিক ঘন্টাখানেকের পরে দেখলাম যে না, আমাকে মেসেঞ্জারে নক করে ওই ছবিটা পাঠিয়ে দিছে। একটা পত্রিকার চিরাগ পাতা, ওনার ছবিটা ওইভাবেই আছে সাদা কালো এবং পুরনো অক্ষরের পত্রিকা, এটা বুঝাই যায়। পরে আমি সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে ওই কাটিংটা নিলাম, পত্রিকা নিয়ে ওনার ছবি দিয়ে। তখন ওখানে একটা ইনফরমেশন পেলাম বরিশালের উলানিয়া গ্রামের ওনার জন্ম। তখন আমি আবার ওনার নামটা মেনশন করে বরিশালের উলানিয়া এলাকার কেউ আছেন কিনা আমাকে একটু নক করেন, এটা বললাম। এটা বলে আরেকটা পোস্ট দিলাম। মহি আলমের কবরটা এখান থেকে কত দূর? এখান থেকে প্রায় 5 কিলোমিটার হবে। ওটা তো গহীন অরণ্যে। ও উনি তো এখানে যুদ্ধ করেছেন? হ্যাঁ, 71-এ এখানে উনি যুদ্ধ করে শহীদ হয়েছে। চলো আমরা বের হই। কি বলছো? এত বড় লম্বা একটা জার্নি করে আসছো, অন্তত আজকের দিনটা রেস্ট নাও। কালকে খুব ভোরে আর্লি ইন দ্য মর্নিং আমরা চলে যাব। না, আমি আজকেই যাব। ঠিক আছে, চলেন। আমি যখন কাকার কবরের সন্ধানে বের হই তখন ওই পথে যাওয়াটা মোটেই সহজ ছিল না, কারণ ওইটা ছিল হাতির অভয়ারণ্য। তারপর ঝোপঝাড়, জঙ্গল, কাটা, বড় বড় পিঁপড়া। কিন্তু আমার মাথায় ওইগুলা কোনো কাজ করতেছিল না। আমার শুধু টেনশন যে আমার কাকার কবর আমার খুঁজে বের করতে হবে। যতই আমি যাচ্ছি অতই আমার মনে হচ্ছিল যে এই পথেই বুঝি আমার কাকা হেঁটেছিলেন, এই পথ দিয়ে আমার কাকা আসা যাওয়া করতেন, এইখানেই যুদ্ধ করতেন, এইখান দিয়ে বোধহয় আমার কাকার লাশ নিয়ে যাওয়া হয়েছিল। চাচা, আপনি সার্জেন্ট মহি আলমকে চেনেন? চিনি তো, একসাথে যুদ্ধ করছি। ও মুক্তিযুদ্ধ ছিল, ও গুলি খাইছে, আমিও গুলি খাইলাম। আমার উদ্দেশ্য ছিল আমার কবর খুঁজে বের করতেই হবে। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লাগছে আমার কবরটা শনাক্ত করতে। আপা, এই হচ্ছে মহি আলম চৌধুরীর কবর। আমি আসছি। আমি তোমাকে আমি এসেছি। আমার চাচা, আমি পাইছি। বলো। ভাই, এটা আমার চাচার কবর না? আমার চাচা এখানে আছে না? চাচা, আমি আসছি। আমার একটা সবচেয়ে বড় গুণ মনে করবো উনি সাহসটা কি, এটা অসাধারণ। মৃত্যু কি কোনোদিন 1 সেকেন্ডের জন্য ওনার কাছে ওনার মৃত্যুর বিষয়ে মাথায় ঢুকছে কিনা কোনোদিন দেখি নেই। সবার ফ্রন্টে শুদ্ধ ভাষায় কথা বলতেন আমাদের সাথে।
শুধু ভাষায় বাংলা ভাষায় কথা বলতেন, বরিশালী ভাষা বলতেন না। আর এখানে পাবলিকের সাথে তেমন কথাবার্তা বলতেন না, কারণ ও শুধু ভাষায় কথা শুনলেই তো জিজ্ঞেস করবে যে এটা কোত্থেকে আসছে, বাইরে নিশ্চয়ই বাইরের লোক। চিটাঙ্গের আঞ্চলিক ভাষা তো বলতে পারবেন না। তার আমরা যারা যুদ্ধ করতেছি তারা খাইছে কিনা খাওয়ার খবর নিয়ে সব খবর নিয়ে তারপর তিনি খেতেন। তো আমাদের তো খাওয়া দাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না, কোনো বেলায় পাইলাম, কোনো হয়তো বেলায় হয়তো পাইলামই না খাওয়া, দু একদিনে হয়তো উপবাস রয়ে গেলাম। ওনার কোনো প্রতিক্রিয়া নাই, আমাদেরকে আরো সান্ত্বনা দিতেন। আমি সবাই ছোট আমার মাথা তাপড়ায় তাপড়ায় বলতেন যে তোমার খিদে বেশি লাগছে না, মানে এরকম বলতাম আর কি। একদিন সেপ্টেম্বর, তখন তলদ্বীপ তখন ক্যাম্প, লতিফ সাহেবের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। আমাকে খবর দিলেন তুমি একটু এখানে আসো। মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ওনার তলদ্বীপ বাড়ি, উনি তখন তারা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এখন আমি গেলাম, গিয়ে ক্যাম্পে অনেক মুক্তিযোদ্ধা আছে, অস্ত্র শস্ত্র সব দেখতেছি। তো একজন কাঠুরিয়া, মাথায় একটা পাগড়ি বাঁধা আর গামছা জড়ানো। তা আমাকে কমান্ডার লতিফ সাহেব দেখিয়ে দিচ্ছে যে উনি একজন কাঠুরিয়া, ওই কিছু গাছ কিনবে আনোয়ারা গ্রাম থেকে। আনোয়ারা গ্রাম তখন মানে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে পাক আর্মিরা, এন্ডাজাকাররা। তা বলছি ঠিক আছে, ওখানে তো খুব বড় বড় গাছ আছে, হয়তো হ্যাঁ ওই গাছগুলো, উনি তোমার সাথে যাবে। উনি তখন গামছা পরলেন, মাথায় পাগড়ি বাঁধলেন, একটা কুড়াল কাঁধে। আপনি তো গাছ কিনতে আসছিলেন, তো মুক্তিগুলোকে কি করেন? বুঝছি, আপনিও যুদ্ধ করতে চাইছিলেন, আপনারে ওরা নেয় নাই। মন খারাপ করেন না, আমারেও নেয় নাই। আরে আরে কই যান? ওইদিকে থানা, রাজাকার ক্যাম্প। চলো থানার আশপাশটা দেখে আসি। আজব লোক, ডর ভয় কিছু নাই। ও চাচা, দুগা ছায়া দেন। ভিন দেশের তুন মানুষ আনছি, খারাপ যেন না হয়। কিরে জামাইল্লা, তুই এটা খ্যাং করতে? মানুষ চায়ের দোকানে কি করতে আসে? আবারও তারা হতা হোক ক্যাম্প বললো যে বাদি এম ফিরে ফিরতাম একবার বাইরে যাব। উনি উনি গাছ কিনতে আসছে। তুই হ। আরে কি? আরে বললাম না উনি গাছ কিনতে আসছে। এই জামাইল্লা তুই চুপ থাক, বিষয় না আর চাইতে দে। এই ইতারে তো হনুদিন ন দেখি সত্য নেসে বাড়ি হড়ে। আমার বাড়ি পটিয়ায়। পটিয়া? পটিয়া কি গাছ নাই? এই ইতারে তো সন্ধ্যা সন্ধ্যা লাগে, চেক করতো। এটিয়া দাঁড়া গোল।
চেহারা দেখি তো গাছ বেরিয়ে না লাগে তুই হন। আরে বললাম না উনি গাছ কিনতে আসছে। বিশ্বাস না হলে উত্তরে করিম মিয়ারে যা জিজ্ঞাসা করেন, ওনার কাছ থেকে 5টা গাছ কিনছে। জামিন লিয়া বুঝি শুনি চলিস, অনেক সমস্যা হইলে বেগুনা কিন্তু থরা ফিটম। আচ্ছা পিটেন পিটেন, এখন যা তো চা খাইতে দেন। চল চল। এই দিক দিয়ে মুক্তি ক্যাম্পে যাওয়া যাবো না? হ তাহলে চল। চা খামু না? পরে খামো, আগে চল। সার্জেন্ট আলম সাহেবের নির্দেশ পেলাম আজকে একটা জায়গায় যাওয়ার জন্য, বোয়ালগা প্রাইমারি স্কুলে। আজকে কোনো একটা অপারেশনে যাবে, কিন্তু কোথায় অপারেশন যাবে এটা বলে নাই। রাত্রে প্রায় 2:30 কি 3টার দিকে আমরা সবাই এসে পৌঁছলাম যে আনোয়ারা থানার 1200 গ্রামে। আমরা সবাই রওনা হয়ে বোয়ালগা স্কুল প্রাইমারি স্কুল মাঠে গেলাম, স্কুলে গেলাম। আমরা ওইখানে অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করার এক পর্যায়ে দেখলাম আমাদের 100-150 সামনে অনেকগুলো লোক বসা। পরে আমাদের খবর দিল আসার জন্য, আমরা গিয়ে ওইখানে সামিল হলাম। প্রায় 70-80 জন মনে হবে ওখানে আসলাম। ওখানে আসার পর আমরা জানলাম যে আজকে রাত্রে আমাদের আনোয়ারা থানার অপারেশন হবে। ওইখানে দক্ষিণ চট্টগ্রাম আর যে 3টে গ্রুপ এবং আনোয়ারা 2টি গ্রুপের সবাই ওইখানে ছিল। আমরা এই 10-12 জন ওইখানে সামিল হলাম। আনোয়ারা থানার ম্যাপটা আমাদেরকে দেখাইলেন যে এই হলো থানা, এই দরজা, এই জানালা এবং এই রাস্তা। 3টে গ্রুপ ভাগ করলেন। একটা গ্রুপ যাবে থানা অপারেশন, সেটা সংখ্যা বেশি। দ্বিতীয় গ্রুপ সাব রেজিস্ট্রার অফিস এবং তহসিল অফিস আক্রমণ করবে, ওইখানে সরকারি দলিল দস্তাবেজ ধ্বংস করবে। তৃতীয় গ্রুপ সার্কেল অফিসের ডেভেলপমেন্টের কার্যালয়ে যাবে। আনোয়ারা থানার সামনেরটা বাদ দিয়ে 3 দিকে ঘেরাও করলাম। ঠিক ফজর যখন আজান দিছে, আজান দেওয়ার পরপরই উনি বলছে রেডি। স্মোক গ্রেনেড নিক্ষেপ করলেন, আগুন ধরে গেল। পরপর আর 2টা স্মোক গ্রেনেড নিক্ষেপ করলেন। যখন ধোঁয়া হয়ে গেল তখন তিনি বললেন 500 EPR অ্যাডভান্স, 200 EPR ফায়ার, 300 EPR ফায়ার স্টপ। তখন গোলাগুলি শুরু হয়ে গেল, আমরা অ্যাডভান্স থাকলাম। ব্যাপক গোলাগুলি হচ্ছে। দেখেছে সামনে লাশ পড়ে আছে, বেশ কয়েকজনের লাশ পড়ে আছে।
ওই সময় রাজাকার এবং পুলিশ যারা ছিল তারা জয় বাংলা করে তারাকে বেরিয়ে আসলো। আমি দেখি যে আমারও সেই কাটুরিয়ে দর্শনভাবে রাজাকে সারেন্ডার করা হলো, তাদেরকে দিয়ে থানায় প্রচুর অস্ত্র পাওয়া গেল। এগুলো সব তাদেরকে দিয়ে বহন করে আমরা রওনা দিলাম। কমান্ডার, আমরা আনোয়ারা থানায় সফল অপারেশন করেছি এবং এখান থেকে আমরা যে রাজাকারের দলটাকে আটক করেছি এদের নির্দেশেই পাকিস্তানি আর্মি 3 থেকে 4 বার এখানে আক্রমণ করেছে। আমরা কিন্তু একটা মেয়েকেও বাঁচাতে পেরেছি। আমরা অনেকগুলো অস্ত্র পেয়েছি। এখন রাজাকারদের এই দলটার বিষয়ে আপনি কি সিদ্ধান্ত নেবেন? কিছুক্ষণ আগে আমি সংবাদ পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পিছনে অনেকগুলো রাজাকারের দায়ী আছে এবং সেই রাজাকারদের মধ্যে অনেকে আমাদের এই ক্যাম্পে আছে। আমার নির্দেশ, তোমরা এই মুহূর্তে ওদেরকে হত্যা করবে। অবশ্যই কমান্ডার। আনোয়ারা থানা থেকে আমরা অনেকগুলা স্ট্যান্ড গান পেয়েছি, 303 পেয়েছি 70টিরও বেশি। 303 ব্যবহার তোমরা জানো, কিন্তু স্ট্যান্ড গান যেহেতু ব্যবহার করতে আমরা জানি না, সেক্ষেত্রে আমি শিখিয়ে দিচ্ছি, তারপর সবাইকে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ম্যাগাজিন লোড করার বাটন। এই যখন চাপ দিবে ম্যাগাজিন শেষ হয়ে যাবে, তখন আমরা খুলে নিব। একটা ম্যাগাজিনে 34 রাউন্ড গুলি থাকে। এই যে বাটনটা দেখছো, এই বাটনটা হচ্ছে লক বাটন। এই লক বাটনে যদি চাপ দেওয়া থাকে একটা গুলিও বের হবে না। দেন আমরা যখন সেকেন্ড অপশনে যাব, একবার ট্রিগার যখন চাপবো তখন 34 রাউন্ড গুলি একবারে বের হয়ে যাবে। ঠিক আছে? থার্ড অপশনে যখন আমরা যাব, তখন সিঙ্গেল একটি গুলি বের হবে। যেমন আমরা 303 ইউজ করি, সেরকম ভাবে প্রত্যেকটা গুলি একবার করে বের হবে। এখান থেকে আমরা যখন ম্যাগাজিন লুট করা হয়ে যাবে, দেন ফায়ার। ওকে? একটা বক্কর নিবে, মাহমুদ একটা, বাকি যারা আছে 303 সবাই ইউজ করবে। ঠিক আছে? ঠিক আছে। কমান্ডার, আপনি বলেছিলেন রাজাকারদের ব্যবস্থা করতে, ব্যবস্থা হয়েছে। আপনি আসেন।
রেডিও পাকিস্তান। একটি বিশেষ ঘোষণা। পাকিস্তান সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে যে পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের দুষ্কৃতিকারী মহি আলম চৌধুরীকে যে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারবে তাকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। ঘোষণাটি শুনলেন। বেবি, এই বেবি দরজা খোলো। বেবি, ভাই ভাই, আপনি এখানে কি করছেন? আপনার জন্য তো আপনার পরিবার পালিয়ে ভারতে চলে গেছে। ভারতে চলে গেছে? আপনার মাথার দামও ঘোষণা করেছে 1 লক্ষ টাকা। আপনি এখান থেকে চলে যান, না হয় বিপদে পড়বেন, আমাদেরকেও বিপদে ফেলবেন। আমি জানি, সাবধানে থেকো। আমি ইন্ডিয়া যেতে বাধ্য হলাম। তোমার সফল আক্রমণের পরে রাজাকার, পুলিশ, পাক বাহিনী তোমাকেও আমাদের পরিবারের সকলকে ধরার জন্য অস্থির হয়ে উঠেছে। আমরা দেশের কোথাও পালিয়ে থাকতে পারছি না, তাই ইন্ডিয়া যাচ্ছি। আমার বিশ্বাস দেশ স্বাধীন হবেই, তখন আমরা আবার মিলিত হব। ওনার ব্যক্তিত্ব, আচার আচরণ, ব্যবহার এবং ওনার অধীনস্থদের আমাদেরকে খুশি রাখার জন্য যা করার তা করতো, এবং আমরা সবাই ওনার কথা বললে হয়তো একদম এমন হয়ে যেতাম, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওনার একটা ইয়ে ছিল, উনি সবাইকে ঘুমাইতে দিলেন। উনি কী করতে অ্যারেঞ্জ একটা নিয়ে টেবিলে পা দুইটা তুলে দিয়ে এইভাবে অ্যারেঞ্জ দিয়ে হাত দিয়ে বসে আছে, এবং সবাই ঘুমে আমরা। কোনো সেন্ট্রির জন্য উনি নিজেই একা আমাদেরকে পাহারা দিতেন। একটা সার্চ আসছিল, আলোকিত হয়ে গেছিল। তখন উনি সবাইকে ঘুম থেকে তুললেন, বললেন আমরা এখানে থাকা ঠিক হবে না, পাক আর্মিরা হয়তো জেনে ফেলছে আমরা এই জায়গায় অবস্থান নিচ্ছি। তো স্থান ত্যাগ করার সিদ্ধান্ত দিলেন, এবং ওনার জীবনের হয়তো এটা শেষ ভাষণ আমাদের সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। ভাষণের মূল সারমর্মটা হলো, এমনভাবে দেশ স্বাধীনতা আনবো ঘরের দরজা খোলা রেখে যেন সবাই ঘুমাইতে পারে।
পিছন থেকে কেডা মারলো রে? আমি আমার চাচিকে পাইছি। উঠো মারজান। কাকার কবরের সামনে আমি বসে আমার দুই কাকাকে আমি ফোন দিই যে কাকা এরকম, আমার কাকার কবরের তো ওইভাবে কোনো অস্তিত্ব নাই, কি করা যায়, এখন কি করব। ওনারা ওই রকম কোনো আগ্রহ কোনো কিছুই দেখাইলো না। তখন আমি ওইখানে বসে সিদ্ধান্ত নিই যে আমার কাকাকে আমি এইভাবে হারিয়ে যেতে দিব না, আমি তার প্রাপ্য সম্মান মর্যাদা রক্ষা আমাকেই করতে হবে, আমি করব। তারপর কবর থেকে আমি নেমে তারপর আমি সরাসরি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে মহিউদ্দিন খোকা চৌধুরীর কাছে গেলাম। আমি ওনাকে দোষারোপ করলাম যে ভাই কেন আমার কাকার কবরের অস্তিত্ব নাই কেন, আমার সড়ক নাই কেন। তাকে যখন আমি দেখলাম যে তার মধ্যে প্রচন্ড আবেগ আছে, এমন আবেগ সে আমার সাথে একদিন ঝগড়া করে ফেলছে, কেন আপনারা বসে আছেন, আমার চাচা আপনাদের ওখানে গিয়ে যুদ্ধ করলো, আপনারা বাংলাদেশকে স্বাধীন করলো, আপনারা বসে আছেন কেন, আমার চাচাকে কেন আপনারা স্মরণ করতেছেন না কেন। মানে প্রচন্ড একটা আবেগের মধ্যে দিয়ে সে মানে তার যে মানে ইতিহাস ঐতিহ্যের একটা অংশ যে সে ফিরে পেয়েছে তার জন্য যেমন আনন্দ আছে, পাশাপাশি তার হারিয়ে যাওয়া চাচাকে উপস্থাপনের জন্য সে মারাত্মক তার মধ্যে একটা আবেগ কাজ করেছে। আমি সুইটা একবার ইউনোর কাছে গেছি, আবার চট্টগ্রাম শহরে গেছি, মুক্তিযোদ্ধাদের সাথে দেখা করছি। হ্যাঁ, তো এরকম করে ৩-৪ দিন দেখছি। তারপর থেকে তো আমার একদম ঘুম নিদ্রা বন্ধ। হ্যাঁ, আমি ঘুমের ওষুধ খেতাম। দেখলাম যে আমি জানি না এরকম অনেক কাজের সাথে এটা উদ্ঘাটন করার জন্য সে সম্পৃক্ত হয়ে গেছে। আমরা তার কাছে যোগাযোগ করিনি কোনোদিন, সে যেন মার্জনা গেছে। আমার কাকার 2টা সনদ ছাড়া আমার কাছে কিছুই ছিল না। তারপর আমি এখন যখন আমি চট্টগ্রাম যাই সবাই আমার কাছে ছবি চায়, বিভিন্ন তথ্য চায়, ওনার গ্রামের বাড়ি কোথায়, কোন পর্যন্ত পড়াশোনা করছে, বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকি কাকার ছবি কোথায় পাবো। তখন আমি একটা আমাদের আপনজনের একটা ম্যাগাজিন পাই 2017 সালে। ওইখানে আব্দুল গাফফার চৌধুরী যে আমার দাদা হয়, উনি একটা ছবি দিয়েছিলেন মহি আলম কাকার।
সেইখান থেকে আমি একটা ছবি তুলি। তারপর কবি আসাদ চৌধুরী কাকা বললেন যে উনি যে বিমান বাহিনীতে চাকরি করতেন সেই পোশাক পরা ছবি দরকার। তখন আমি খুঁজে খুঁজে বাবার কাছ থেকে একটা আইডি কার্ড বের করি, সেইখানে ওই পোশাক পরা একটা ছবি ছিল। তারপর ওদেরকে আমি চট্টগ্রামের সবার সাথে আমি যোগাযোগ রাখতেছি নিয়মিত, ওদেরকে আমি সেই ছবিগুলা পাঠাই। আবার ওদের কাছ থেকে যে তথ্য সেই কাকায় কবে শহীদ হয়েছেন, কি হয়েছে, কোন মানে তারপর বিভিন্ন টুকটাক কিছু বইপত্র লেখালেখি করা হয়েছিল, সেই বইগুলো ওদের কাছ থেকে আনিয়ে তারপর জেলা পরিষদে যাই, ইউনিয়ন পরিষদে যাই, বিভিন্ন জায়গায় আমি তন্ন তন্ন করে সব জায়গায় কিভাবে তার ডকুমেন্টগুলা সব খুঁজে বের করি। আমার ধ্যান বইটা 2006 সালে বেরিয়েছে। উনি এই বইটার সম্মুখে জেনেছেন, পেয়েছেন। আর মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো একই সময়ে বেরিয়েছে। ওই বইগুলো দেখলে আমার অফিসে বসলেন বলাকা প্রকাশনে, দীর্ঘ সময় ওনার সাথে আমি কথা বললাম। আমাদের চৌধুরী পরিবারের একটা সংগঠন আছে আপনজন, সেইখানে আনু চাচা ছিলেন সভাপতি। আমি ওনাকে ফোন দিই যে কাকা আমি এরকম চট্টগ্রাম আসছি, কিন্তু আয়সা তো আমি যেটা দেখতেছি আমার কাছে বিষয়টা খুবই দুঃখজনক, আমার কাকার অস্তিত্ব বলতে কিছুই নাই। এবং সাথে সাথে আমি আসার পথে কবি আসাদ চৌধুরী উনি আমার কাকা হন, ওনাকে আমি ফোন দিই। তারপর উনি বললো যে ঠিক আছে ঢাকায় আসো মা, আসার পরে দেখি আমরা কি করা যায়। আমরা একদিন শুক্রবার দিন কবি আসাদ চৌধুরীর বাসায় একদিন মিটিং ডাকি, সবাই আসি ওইখানে। তো চাচা আনু কাকাও খুব খুশি। আসাদ কাকা বললো যে মা তুমি তো খুব ভালো কাজ করতেছো, যেটা আমাদের করার কথা ছিল আজকে তুমি করতেছো, ভালো কাজ যত তাড়াতাড়ি করা যায়। উনি খুব উৎসাহ দিলেন এবং আমার আনু কাকাকে বললেন যে আনু ভাই আপনি ওকে নিয়ে দীপ্ত টেলিভিশনে যান। তখন আনু কাকা, আমি আর মাসুদ ভাই আমরা তিনজন দীপ্ত টেলিভিশনে আসি। আমাদের সাথে প্রথম যোগাযোগ করেন কবি আসাদ চৌধুরী। উনি বীর মুক্তিযোদ্ধা মহি আলমের কথা বলেন এবং বলেন বিস্তারিত আলোচনার জন্যে আমাদের সাথে মারজান বলে এক ভদ্রমহিলা এবং তার সাথে তার আত্মীয়রা এসে দেখা করবেন দীপ্ত টেলিভিশনে। একদিন মারজান এসেছিলেন এবং ওনার সাথে কথা বলার জন্যে আমি আমাদের ডাইরেক্টর, প্রডিউসার, রাইটার সবাইকে নিয়ে বসলাম। ওনার আত্মীয়রা আসেননি, ওনার চাচা আসেননি, কিন্তু চাচারা না আসলেও আপনজনের সদস্যরা ওনার সাথে ছিলেন। মারজান যেটা আমাদেরকে বলল যে প্রায় 48 বছর পরে তিনি তার চাচার কবর গহীন বনে একটি টিলার উপরে আবিষ্কার করেছেন এবং দেশ স্বাধীন হওয়ার পরপর ওই টিলাকে সবাই আলম টিলা বলে ডাকত। আর ওখানে একটি রাস্তার ফলক ছিল যেখানে লেখা ছিল মহি আলম চৌধুরী সড়ক। এবং এইসব তথ্য সমর্থন করে কিছু উনি কাগজপত্র আমাদের কাছে জমা দিয়েছিলেন। এই কাগজগুলো পাওয়ার পরে এবং কথা শোনার পরে আমরা চট্টগ্রামে আমাদের প্রতিনিধি রুনা আনসারির সাথে যোগাযোগ করি এবং রুনাকে রিকোয়েস্ট করি যে ওই অঞ্চলে মারজানের সাথে যেতে। রুনা কিছু তথ্য এবং কিছু ভিডিও ক্লিপ আমাদের কাছে পাঠিয়েছিল। তা দেখার পরে দীপ্ত টেলিভিশন আমরা ঠিক করলাম যে এইটা নিয়ে একটি গল্প, একটি প্রোগ্রাম হতে পারে। ওনার প্রথম থেকে যে আন্তরিকতা এবং প্রথম থেকে আজ পর্যন্ত যে আন্তরিকতা আমার উনি দেখছি, সাজ্জাদ মহি আলম চৌধুরীর প্রতি ওনার যে শ্রদ্ধা ভক্তি, আমি কিন্তু কোনো সময় এর কমতি দেখি নাই। তার সীমাবদ্ধতা, তার একটা পরিবার আছে, স্বামী সংসার, ওইখানে সব ওয়ার্ক কাম করে যে এখানে এতটুকুতে চলে আসা, এটা সোজা ব্যাপার না। তার ভূমিকাটা তো একজন শহীদ মুক্তিযোদ্ধার ব্যাপারে আজকালকার প্রজন্ম বাপের জন্যও করবে না, যেটা মার্জানা বেগম তার চাচার জন্য করছে। নারী হয়ে উনি ঢাকা থেকে চট্টগ্রামে আসা, এই কাজগুলো করা, এটা খুব কঠিন ব্যাপার। আমি ওনার রক্তের সাথে সাজ্জাদ মহি আলমের রক্তের মিল আছে, ওই কারণেই উনি পারতেছে, না হলে পারা সম্ভব না। আমার মনে হয় সাজ্জাদ মহি আলম চৌধুরী সম্ভবত বেঁচে থাকলে ওনাকেই মেয়ে স্বীকার করতো। একজন নিখোঁজ মুক্তিযোদ্ধা, যে তাকে অনুসন্ধান করে বের করা, এটা আমি মনে করি দ্বিতীয় আরেকটা মুক্তিযুদ্ধ। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা এই মারজান আফা করছে। মারজান বারে বারেই চট্টগ্রাম, বাঁশখালী, আনোয়ারা এইসব জায়গায় গেছে এবং সেখানকার মুক্তিযোদ্ধাদের সাথে সে কথা বলে। স্থানীয় প্রতিনিধিরা তাকে সাহায্য করেছে। আমরা দেখি 2019 সালে এবং 2020 সালে পরপর কয়েকটি স্মরণসভা হয়েছে এবং সবার মুখে এবং কথায় মহি আলম আবার জীবন্ত হয়ে উঠেছিল। আসলে সাজ্জাদ মহি আলম সাহেবের কথা বক্তব্য শুনেছি। তার পরিবারের বড় সন্তান, তার বড় ভাই। আপনারা প্রশাসনিকভাবে এগুলো করে যাবেন। আমাকে অনেকে
বলেছিল যে আমাদের মিত্রবাহিনীর জন্য তো আমরা কিছুই করি নাই, এখানে এরকম একটা ঘটনা করেছিল। শহীদ মহি আলমের জন্ম 1936 সালে বরিশালের উলানিয়া চৌধুরী পরিবারে। 1956 সালে এইচএসসি পাশ করে তিনি পাকিস্তান এয়ারফোর্সে যোগদান করেন। 1967 সালে বিয়ে করেন ফুফাতো বোন দিলারা বেগম বেবিকে। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন চলছিল, তখন তিনি ছুটি নিয়ে চট্টগ্রামে শ্বশুর বাড়িতে ছিলেন। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা এলে সেখান থেকেই তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। ভারতের হরিণা ক্যাম্প থেকে তাকে দক্ষিণ চট্টগ্রামের কমান্ডার করে পাঠানো হয় যুদ্ধ করতে। একের পর এক সম্মুখ যুদ্ধে বিজয়ী হয়ে শত্রুমুক্ত করেছেন চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বোয়ালিয়া এলাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁশখালী উপজেলার সাধনপুর বোর্ড অফিসের রাজাকার ক্যাম্পে অপারেশনের সময় রহস্যজনকভাবে পেছন থেকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সার্জেন্ট মহি আলম চৌধুরী।